নমস্কার। আজকের যে টপিকটি নিয়ে বলবো সেই টপিকটি হলো ডেঙ্গি রোগীর পরিচর্যা বিষয়ে স্বাস্থ্যকর্মীদের কি করণীয় সেই সম্পর্কে। টপিকটা বলার আগে বলে রাখি, যদি চ্যানেলটি আপনাদের প্রয়োজনে লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক এবং শেয়ার করবেন। তো ডেঙ্গি আমরা যেই জুলাই মাস পড়ে যায় সেই জুলাই মাস থেকেই আমরা কিন্তু আতঙ্কিত থাকি যে ডেঙ্গি আসছে এবং আমাদের সজাগ থাকতে হবে। আমরা যেহেতু সবাই কোনো না কোনো এরিয়ার স্বাস্থ্যকর্মী, তো আমাদের একটু আলাদা এই ব্যাপারে বিশেষ পর্যবেক্ষণের দরকার হয়। তো আমরা বলে রাখি যে কি মনে রাখা দরকার এবং কি করণীয়। এখানে 1 নম্বর পয়েন্টে বলা আছে, শুধু রোগের লক্ষণ দেখে অনেক সময়ই ম্যালেরিয়া, ডেঙ্গি বা অন্য ভাইরাল জ্বরের মধ্যে তফাৎ করা যায় না। কাজেই জ্বরের কারণ বোঝার জন্য চাই রক্ত পরীক্ষা। দেরি না করেই তা করা উচিত। মানুষকে বলতে হবে, যদি বাড়িতে কারো জ্বর হয় এবং 2 দিনের মধ্যে তার না ছাড়ে তাহলে ম্যালেরিয়া এবং ডেঙ্গুর পরীক্ষা করিয়ে নিতে। জ্বর হলেই রক্ত পরীক্ষা করাতে আসে না, আপনারা জানেন। তো রক্ত পরীক্ষা করানোর যে সজাগ করা মানুষকে, সেই সম্পর্কে একটু সজাগ করতে হবে। এটা আশা দিদিদের ক্ষেত্রে বলছি, যেহেতু আপনারা বাড়ি বাড়ি ভিজিট করেন, তাহলে এই সময়ে অবশ্যই আপনার কর্তব্য যে মানুষকে সজাগ করা। কারণ জ্বর হলেই আপনারা জানেন যে আমাদের ফার্মাসিগুলোতে চলে যায়, ওষুধ দোকানে গিয়েই বলে জ্বর হয়েছে বলে ওষুধ খেয়ে নেয়। কিন্তু দেখতে হবে যে তার কি কারণে জ্বর হয়েছে, সেই কারণে রক্ত পরীক্ষা অত্যন্ত প্রয়োজনীয়। নাম্বার 2, সাধারণ ডেঙ্গি জ্বরের চিকিৎসা বাড়িতে রেখে করা সম্ভব। রোগীকে জল এবং জলীয় খাদ্য বারে বারে খাওয়াতে হবে। একজন প্রাপ্তবয়স্ক মানুষ এমনিতে যে পরিমাণ জল খান সারাদিনে, তার থেকে অন্তত 1 লিটার বেশি জল বা তরল খেতে হবে। তরল বলতে শরবত, ডাবের জল, দুধ, ডালের স্যুপ, ফলের রস, লিকার চা, এই ধরনের, তবে কোল্ড ড্রিঙ্কস নয়। রোগীর যদি হাই ব্লাড প্রেশার বা হার্টের রোগ না থাকে তাকে ওআরএসও দেওয়া যেতে পারে। হাই ব্লাড প্রেশার থাকলে কিন্তু ওআরএস দেওয়া যাবে না। তাহলে এটা বুঝতে পারছেন। তো যারা অন্তত 2 লিটার 2.5 লিটার জল খায়, তার থেকে বেশি 1 লিটার জল খাবে। কেন না, এই সময় অত্যন্ত ঘাম হয়, এই সময় প্লেটলেট ভাঙতে থাকে, এই সময় রক্তে একটা প্লেটলেট খুবই গুরুত্বপূর্ণ উপাদান। তাহলে প্লেটলেট ভাঙতে থাকে, তাহলে তাই সেই জায়গা পরিপূরক হিসেবে কাজ করার জন্য জলের পরিমাণ আপনার বেশি দরকার। ওই জন্য জল বেশি করে খেতে হবে। নাম্বার 3, রোগীর প্রস্রাব কেমন হচ্ছে তা বাড়ির লোককে খেয়াল রাখতে হবে। কেন, প্রস্রাবের সঙ্গে যদি রক্ত বেরোয় তাহলে কিন্তু অবশ্যই ভয়ের, তাহলে অবশ্যই ডাক্তারের কাছে নিয়ে চলে যেতে হবে। সে 2 দিনের জন্য অপেক্ষা করা চলবে না, সঙ্গে সঙ্গে। তাহলে রোগীর প্রস্রাব কেমন হচ্ছে তা বাড়ির লোককে খেয়াল রাখতে হবে। 6 ঘন্টার মধ্যে একবার অন্তত প্রস্রাব হওয়া চাই। প্রস্রাব যদি খুব অল্প পরিমাণে বা খুব গাঢ় রঙের হয় তবে বুঝতে হবে শরীরে জলের ঘাটতি হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা আমরা জানিও যে আমরা যে টয়লেটে যাই, এটা হচ্ছে আপনার 6 ঘন্টার মধ্যে মানে তার জ্বর হয়েছে বলে সে 6 ঘন্টার মধ্যে প্রস্রাব করবে না তা তো নয়, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে যে তার প্রস্রাব হচ্ছে কিনা। 4 নম্বর, এগুলো হচ্ছে বাড়ির লোককে কিন্তু বলে দিতে হবে। 4 নম্বর, ডেঙ্গি বা জ্বরের রোগী যদি বারবার বমি করতে থাকে বা প্রায় খেতেই না পারে, তবে তার শরীরে জলশূন্যতা দেখা দেবে। এই রকম লক্ষণ থাকলে প্রাথমিক অবস্থাতেই রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া প্রয়োজন। এটা একদম বাস্তব আমার দেখা, যে এই সময় জল খেতে চায় না, জল খেতে বললেই রাগ করে, না আমি জল খাবো না। ওই সময় সে তো রুগী আসলে, ওই জন্যে জল খাওয়া প্রয়োজন। যদি সে জল না খায় এবং জলশূন্যতা দেখা যায়, 6 ঘন্টার মধ্যে ইউরিন না পাস করে, বাথরুম না করে, তাহলে কিন্তু অবশ্যই হাসপাতালে নিয়ে যেতে হবে। যদি তার স্যালাইন চালানোর দরকার মনে করে ডাক্তারবাবু, তাহলে তার স্যালাইন চালানোর প্রয়োজন। নাম্বার 5, জ্বর, মাথার যন্ত্রণা, পেশির ব্যথার জন্য প্যারাসিটামল দেওয়া যেতে পারে। ডাক্তারের পরামর্শ ছাড়া অন্য কোনো ব্যথার ওষুধ দেওয়া যাবে না। প্রাপ্তবয়স্ক লোকের ক্ষেত্রে প্যারাসিটামলের ডোজ 650, মানে 650 মিলিগ্রাম, প্রয়োজন অনুসারে দিনে 4 বার পর্যন্ত দেওয়া যাবে। 4 বার দেওয়া যাবে, আমরা বলি 6 আওয়ারলি, অর্থাৎ 6 ঘন্টা অন্তর অন্তর দেওয়া যেতে পারে। ঠিক আছে। আর শিশুদের ক্ষেত্রে কীরকম একটা ডোজ আছে না, 10 থেকে 15 মিলিগ্রাম
কত না প্রতি কেজি বডি ওয়েটে। ওই জন্যে বাচ্চাদের দেখবেন ডাক্তারবাবু বলে ওজন করে নিয়ে আসুন, ঠিক আছে? সেই ওজন করে তার সঙ্গে যদি ধরুন 10 কেজি ওয়েট, তাহলে 10-এর সঙ্গে 15 গুণ করে দিল 150 মিলিগ্রাম, তাহলে বাচ্চাটার 150 মিলিগ্রাম প্রতিবারে ডোজের প্রয়োজন। তা সত্ত্বেও বাচ্চাদের ডোজটার একটা হিসেব করে দিয়েছে। 1 বছরের নিচে যদি বাচ্চা হয় তাহলে 50 থেকে 100 মিলিগ্রাম। তাহলে আপনারা জানেন কিছু কিছু প্যারাসিটামল আছে 500 মিলিগ্রাম, ট্যাবলেট যদি হয় তার ট্যাবলেট গুলে জলের সঙ্গে খাওয়াতে পারে কিংবা সিরাপও খাওয়াতে পারে। এবার সিরাপের ক্ষেত্রে আপনার দেখে নিতে হবে যে 5 ml কত আছে বা 2.5 ml কত আছে, ওখানে ওর গায়ে লেখা আছে। তাহলে 1 বছরের নিচে 50 থেকে 100 মিলিগ্রাম, আর 1 থেকে 5 বছরের মধ্যে হচ্ছে 100 থেকে 150 মিলিগ্রাম, 5 থেকে 9 বছর নিচে হচ্ছে 150 থেকে 250 মিলিগ্রাম, 9 থেকে 14 বছর 250 থেকে 500 মিলিগ্রাম। এই মাত্রা দিনে 3 থেকে 4 বার দেওয়া হবে। প্যারাসিটামলে জ্বর না কমলে ভালো করে মাথা ধোয়াতে হবে এবং ভেজানো গামছা বা তোয়ালে দিয়ে সারা শরীর বারবার মুছতে হবে। নাম্বার 6, রোগীকে বিশ্রামে থাকতে বলুন। জ্বর যতদিন থাকছে এবং জ্বর ছাড়ার পরে আরও অন্তত 2 দিন, ঠিক আছে? রোগীকে বিশ্রামে থাকতে হবে কিন্তু, হ্যাঁ, এই সময় সে কাজ করবে। আমরা হেলথ ডিপার্টমেন্ট আমরা দেখেছি যে ওই জ্বরে আমাদের কিছু কিছু সময় কাজ করতে হয়, কিন্তু না, এই সময় যদি তার কিছু লক্ষণ দেখা যায় তাহলে সেখান থেকে ছুটি নিতে হবে এবং রেস্টে থাকতে হবে। অসুখের প্রথম 5 দিন রোগীকে মশারির মধ্যে থাকতে বলুন, যাতে মশা তার থেকে ভাইরাস নিয়ে ছড়াতে না পারে, ঠিক আছে? আমরা জানি যে এখানে এই সময় মানে জ্বর হলেই মশারির মধ্যে সেটা হতে পারে ডেঙ্গু, হতে পারে ম্যালেরিয়া, তাহলে সেখান থেকে কামড়ে অন্য, ওই জন্যে কী হয় যে যাদের ডেঙ্গু বা ম্যালেরিয়া হয় সেই বাড়ির আশেপাশে 60টি বাড়ি ভিজিট করা হয় না, 60, তাহলে ওই বাড়িকে মাঝখানে রেখে 60টি বাড়ি ভিজিট করা হয়। এবং ভিজিট শুধু করা হয় না, সেখানে কি করা হয়, 2 রকম সার্ভে আছে, কন্ট্যাক্ট সার্ভে এবং মাস সার্ভে। মাস সার্ভে কাকে বলে, যে প্রত্যেক বাড়ি থেকে হচ্ছে আপনার স্লাইড নিতে হবে কিংবা আমাদের আরডিকে করতে হবে, হ্যাঁ। এছাড়া কন্ট্যাক্ট সার্ভে কাকে বলে, যে শুধুমাত্র সেই সব বাড়ির মানুষদের ব্লাড নিতে হবে যাদের জ্বর আছে। তাহলে এইভাবে কন্ট্যাক্ট সার্ভে এবং কিংবা মাস সার্ভে করতে হয়। কন্ট্যাক্ট সার্ভেই মেনলি করতে হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মাস সার্ভেরও দরকার পড়ে, বিশেষ করে আননোন ফিভারের ক্ষেত্রে, যে কোন কারণে জ্বর হচ্ছে ওই এরিয়াতে বোঝা যাচ্ছে না, তখন কিন্তু সবার ব্লাডটাই নেওয়া হয়, ঠিক আছে। তারপরে হচ্ছে 4 নম্বর পয়েন্টে আসি, ডেঙ্গির বিপদ লক্ষণ কী? তাহলে ডেঙ্গির বিপদ লক্ষণ হলো 1 নম্বর পয়েন্ট হচ্ছে রক্তক্ষরণ। তাহলে আমরা জানি আমাদের শরীরের মধ্যে যতগুলি জায়গা আছে, যে বলা যায় ছিদ্র রয়েছে, যেমন নাকে আমাদের ছিদ্র রয়েছে, যেমন পায়ুদারে ছিদ্র রয়েছে, যেমন ভ্যাজাইনাতে ছিদ্র রয়েছে, যেমন চোখের আমাদের ছিদ্র রয়েছে। তা এই সমস্ত জায়গা থেকে যেখানে আমাদের দেহের মধ্যে ছিদ্র রয়েছে সেখান থেকে কিন্তু রক্তক্ষরণ হতে পারে। এছাড়াও আমাদের মাড়ি থেকে হতে পারে, হ্যাঁ। এছাড়া বমি, প্রস্রাব পায়খানার সাথে রক্ত কিংবা অতিরিক্ত ঋতুস্রাবটাও কিন্তু খেয়াল করতে হবে। আমরা কিন্তু ঋতুস্রাবটাও খেয়াল করবো, যে হতো তার অল্প অল্প, যেই ডেঙ্গু হয়েছে দেখা যাচ্ছে প্রচুর ঋতুস্রাব হচ্ছে, তাই সে কিন্তু খেয়াল রাখতে হবে যে তাহলে তার রক্তক্ষরণ ওটাও অতিরিক্ত হচ্ছে, ঠিক আছে। তার রক্তক্ষরণ জানেন প্লেটলেট বেরিয়ে যাচ্ছে, আমাদের ডেঙ্গু মানেই মাথায় রাখতে হবে প্লেটলেট, হ্যাঁ। প্লেটলেট বেরিয়ে গেলে কিন্তু আমাদের রুগী একেবারে অসাড় হয়ে যাবে। তারপরের পয়েন্ট হচ্ছে চামড়ার রক্ত জমে কালছিটে। তাহলে এমনি গা একদম ভালো ছিল, হঠাৎ দেখতে পাচ্ছে যে চামড়া এখানে লাল, ওখানে লাল, সেখানে লাল, তাহলে এটাকে দেখা যায় যে ওখানে রক্ত জমাট বাঁধছে, ঠিক আছে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ভীষণ দুর্বল, উঠতে পারছে না, মাথা ঘুরছে। এটা একদম আমার চোখে দেখা, হ্যাঁ। মানে একটা ইয়ং ছেলে যে বিশাল দুরন্ত ছিল, সে একেবারে বিছানার সঙ্গে মিশে গেছে, তার শরীরে কোনো ক্ষমতা নেই, হ্যাঁ, ভীষণ দুর্বল, উঠতে পারছে না এরকম। তারপরের পয়েন্ট হচ্ছে অস্থির ভাব, একবার শুতে পারছে না, একবার বসে পড়ছে, একবার করছে, তার মানে আসলে তার হার্ট ভীষণ তাকে পাগল করে দিচ্ছে, সে অস্থির হয়ে যাচ্ছে। তারপরের পয়েন্ট হচ্ছে বারবার বমি, হ্যাঁ, এই বমি করে আসছে, শুয়ে পড়ছে, আবার বমি করতে যাচ্ছে, ওইখানেই শুয়ে পড়ছে বমি করতে করতে। পেটে যন্ত্রণা, খেতে পারছে না, পাতলা পায়খানা, এগুলো কিন্তু লক্ষণ। লাস্ট পয়েন্ট শ্বাস প্রশ্বাসের কষ্ট। এমন কোনো লক্ষণ দেখা দিলে রোগীকে দ্রুত হাসপাতালে নিয়ে আসতে হবে। তার সে আর 2 দিনের জন্য অপেক্ষা করা, যে 2 দিন পরে রক্ত পরীক্ষা করবো, ওরকম কোনো না। এইগুলি লক্ষণ দেখতে পেলেই সঙ্গে সঙ্গে একদম চোখ কান বন্ধ করে চলো হসপিটাল,
হসপিটালে নিয়ে চলে আসতে হবে ডাক্তারের কাছে। 9 নম্বর পয়েন্ট, রোগী গৃহ চিকিৎসায় থাকলেও চিকিৎসকের পরামর্শ নিয়ে দরকার মতো রক্তের পিসিবি এবং প্লেটলেট পরীক্ষা করাতে হবে। প্লেটলেট জানেন, আমরা যখন প্লেটলেট নিচের দিকে থাকে, আমাদের প্লেটলেট জানেন 1.5 লাখ থেকে 4.5 লাখ আমাদের নর্মাল প্লেটলেট। যখনই দেখা যায় যে 30-40 হাজার, হ্যাঁ, তখন এবেলাও ব্লাড ও বেলাও ব্লাড নিয়ে কি করা হচ্ছে, প্লেটলেট করা হচ্ছে। তাহলে প্লেটলেটের দরকার, প্লেটলেট তো তাহলে বাড়ি থাকলে হবে না তখন। এছাড়া পিসিবিও দেখে নিতে হবে যে তার সঙ্গে হেমাটোক্রিটের কী অবস্থা, ঠিক আছে। এছাড়া 10 নম্বর পয়েন্ট, আপনাদের এলাকায় যেখানে একজন ডেঙ্গি রোগীর খবর পাওয়া গেল, স্বাস্থ্যকর্মীরা অবিলম্বে সেই রোগীর বাড়িতে ভিজিট করবেন। অবশ্যই তার থেকে তো ভিজিট করতে হবে এবং তার বাড়ির অন্যান্য মেম্বারদেরও সঙ্গে কথা বলতে হবে যে কার কী জ্বর আছে কি না, হ্যাঁ, তাদেরও রক্ত পরীক্ষার দরকার হলে সঙ্গে সঙ্গে রক্ত পরীক্ষা। রোগীর শারীরিক অবস্থা ও ভ্রমণের ইতিহাস সম্পর্কে তথ্য সংগ্রহ করবেন, যে সে কোথা থেকে জ্বরটা নিয়ে এসেছে, এটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। রোগীর বাড়ি থেকে সব দিকে মোটামুটি 100 মিটার দূরত্ব পর্যন্ত এলাকা এবং সেখানকার বাড়িগুলি, গ্রামাঞ্চলে সাধারণত প্রায় 40 থেকে 50টি বাড়ি, এবং পরিদর্শন করবেন। আর সেখানে দ্রুত একটি ফিভার সার্ভে করবেন, যেটা বলছিলাম এক্ষুনি যে আমরা 60 হাউস আমরা মোটামুটি আমাদের সমতল এরিয়ায় আমরা ভিজিট করে থাকি। ওই এলাকার মানুষকে ডেঙ্গি প্রতিরোধ সম্পর্কে সচেতন করতে হবে। তাহলে ও সঙ্গে সঙ্গে আশা দিদিরা আপনারা একটা মিটিংয়ের ব্যবস্থা করবেন যে আপনাদের এরিয়াতে এরকম 2টো ডেঙ্গু ধরা পড়ে গেছে, তাহলে আপনাদের এরিয়ার পরিষ্কার করতে হবে বলতে হবে যে আপনাদের জমা জলেই কিন্তু লার্ভার, এই কারণে সঙ্গে সঙ্গেই যে নিচে বিদ্রোহ কথাটা লেখা আছে যে গ্রাম পঞ্চায়েতের যে ভিএসটি বা ভিসিটি টিম রয়েছে বা তার সুপারভাইজার রয়েছে তাদের খবর দিতে হবে। কারণ সোর্স রিডাকশান, অর্থাৎ কোথা থেকে মশা এই জন্ম হচ্ছে সেইটা আপনাকে চিহ্নিত করতে হবে। চিহ্নিত করে করতে হবে কি, সোর্স রিডাকশান, সেগুলোকে তার বাসাটা ভেঙে ফেলতে হবে, তবে না আপনার ওই মশাও তৈরি হবে না, তবে মানুষকে কামড়াবে না, তাহলে সেই জায়গাটা করতে হবে। এইটাই হচ্ছে ডেঙ্গুর মেন এখন লক্ষণ, মেন কাজ আমাদের স্বাস্থ্যকর্মীদের ক্ষেত্রে। আপনারা ভালো করে কাজ করবেন। আমাদের জানেন আপনারা জুলাই থেকে নভেম্বর মাস পর্যন্ত এইটা আমাদের সেন্সিটিভ মান্থ। এই মাসে আমরা দেখতে পাই যে প্রচুর ডেঙ্গু আমাদের বাড়ে। এই সময় যদি আমরা সচেতন থাকি তাহলে আমরা ঠিক এর মোকাবেলা করতে পারবো। থ্যাংক ইউ।